গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ। আশুলিয়ায় আজও কয়েকটি কারখানা বন্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে এপিসি থেকে ফেলে দেয়া ও গুলি করে ইয়ামিনকে হত্যার অভিযোগ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। শিল্প অধ্যুষিত এলাকার মাটিতে অতিমাত্রায় ভারী ধাতুর উপস্থিতি। সেখানে উৎপাদিত আলু, বেগুন, লাল শাক ও শসায় মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। যখন সয়েলটা ফ্লাডেড, পানি জমে থাকে, আর এই এনভায়রনমেন্টটাই আর্সেনিক মোবাইল হওয়ার জন্য, আর্সেনিক ডিজলভ হওয়ার জন্য মাটিতে পানি জমিয়ে রাখতে হয়। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে এরশাদনগর এলাকায় মহাসড়কে অবস্থান নেন কারখানার শ্রমিকরা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিভিন্ন দাবিতে মহানগর ও শ্রীপুরের মোট ৪টি কারখানার শ্রমিকরাও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। এছাড়া শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের ৩টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধ আর ছুটির কবলে শিল্পাঞ্চল আশুলিয়ার ৫২টি তৈরি পোশাক কারখানা। মালিকপক্ষের দাবি, আন্দোলনের নামে সৃষ্ট নৈরাজ্যের জেরে সকালে জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ৮ ঘণ্টা কাজ, মাসিক ২৫,০০০ টাকা বেতন, ১৫% হারে বাৎসরিক বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস নির্ধারণ সহ ১৫ দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। টাকা বেতন দিতে হবে, 15% দিতে হবে, বছরে 5টা বেসিক ফুল দিতে হবে, 1000 টাকা হাজিরা বোনাস দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এ পর্যায়ে আমরা গাজীপুরে যাব। আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন সেখানে। শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন তিনি। পলাশ, আজ কি অবস্থা দেখছেন? বিশেষ করে সড়কের পরিস্থিতি কি? আর শ্রমিকরা তো বেশ কিছু দাবি করেছে, তাদের দাবি সুরাহার কোনো তথ্য আছে কিনা? বৃষ্টি, তাদের দাবি হচ্ছে যে গত ৩ মাসের বেতন ভাতা সেটি দিতে হবে এবং তাদের গত ৪ বছরের যে বকেয়া যে ছুটি ভাতা ছিল সেটিও দিতে হবে, এমন দাবি করে কিন্তু সকাল ৯টা থেকে তারা আন্দোলন করছিল। কিছুক্ষণ আগে কিন্তু তারা সমন্বয় করার চেষ্টা করছিল, আসলে সেটি সমন্বয় হয়নি। এখন পর্যন্ত তারা তাদের যে দাবিগুলো নিয়ে তারা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে, সেটি আসলে হয়তো বা কিছুক্ষণ পরে অর্থাৎ সেটি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শ্রমিকরা বলছে যে তাদের দাবি মেনে নিলে তারা তাদের যে আন্দোলন সেটি আসলে সরিয়ে নেওয়া হবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি এবং এখানে যারা তাদের যে দলনেতা কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যে বলছে যে গত ৩ মাসের যে বকেয়া বেতন, সেই বকেয়া বেতনের মধ্যে ১ মাসের অর্ধেক দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু তারা কেন ৩ মাসের পূর্ণাঙ্গ দেওয়া হয়নি, যে কারণে কিন্তু তারা কিন্তু এই আন্দোলনে নামার পর থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা চলাচলত যত যাত্রী এবং পরিবহন সেটি কিন্তু আসলে কিন্তু অনেকটাই নাকালে পড়েছে। তারা বলছিল যে কখন নাগাদ আসলে এটি সমাধান হবে, কখন তারা এই মহাসড়ক ছেড়ে দেওয়া হবে সেই অপেক্ষায় রয়েছে। হয়তোবা প্রশাসন সেটি কিছুক্ষণের মধ্যে আসলে সমাধান করে দিয়ে আসলে শেষ করে দিবে, সেটি অপেক্ষায় রয়েছে। তবে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশে কিন্তু বন্ধ রয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ পলাশ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল।
অভিযোগে বিগত সরকারের সময় প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়েছে। এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া এবং গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হয়েছে ৩২টি। তবে সোমবার প্রথমবারের মতো এলো গুমের অভিযোগ। শেখ হাসিনা, ডিবির ডিসি মশিউর রহমান সহ তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী এনামুল কবির। অভিযোগে তিনি বলেন ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। ২৬ নভেম্বর পর্যন্ত তার কোনো খবর পাননি পরিবারের সদস্যরা। এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিস্ফোরক রেখে রাষ্ট্রবিরোধী মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। প্রায় ৬.৫ মাস কারাগারে ছিলেন তিনি। বর্ণনা করেন সে সময়ের নির্যাতনের কথা। কালো টুপি পরিয়ে এবং হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশিউর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে, আমাকে নির্যাতন করে তো কাহিল করে ফেলছে। এরপরে ২ জন ডিবির ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে। অভিযোগে ২০০৯ থেকে ২৪ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে। সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। বাকিটা আমরা আইনগতভাবে ভেবে চিন্তে পদক্ষেপ গ্রহণ করব। এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া ও গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার পৃথক ২ হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আর অন্য কোনো মামলায় গ্রেফতার না দেখানোয় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে এজলাসে তোলা হয়নি। শাহরিয়ার কবিরের যাত্রাবাড়ী থানার মামলার গ্রেফতার দেখানোয় তাকে এজলাসে তোলা হয়। সিএমএম কোর্টে হাজির করা হলে তাদের জামিন আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা, আর আদালত জামিন নামঞ্জুর করে ৩ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাজারে শুধু শাহরিয়ার কবির লেখা আছে, উনার পিতার নাম নাই, কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই। উনাকে কারাগারে পাঠানো হবে। কালকে যখন শুনানি হবে তখন উনাকে আর কারাগার থেকে আনা হবে না, এমনি শুনানি হবে। নতুন কোনো মামলায় মোজাম্মেল বাবুকে সৌনারেশ বা গ্রেফতার দেওয়ার কোনো আবেদন করা হয় নাই এবং পত্র মামলাটিতে হচ্ছে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। বিজ্ঞ আদালত শুনানি হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামি পক্ষে একটা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা ছিল, সেটা আগামীকাল এই দরখাস্ত শুনানির জন্য রাখা হয়। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানির পর সরকার টাকা পাবে, এমনটি বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেছেন, ইলিশ এখনো যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে দেশের দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এমন ধারণা ঠিক নয়। আরও বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে, প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। আমরা চাই না সেই ধারা বন্ধ হোক। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন। শিল্প অধ্যুষিত এলাকার মাটিতে অতিমাত্রায় ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যার ফলে সেসব এলাকায় উৎপাদিত যে সকল সবজি তাতেও ক্যান্সার হতে পারে এমন উপাদানও মিলেছে। বিশেষ করে আলু, লাল শাক, বেগুন আর শসায় অতিমাত্রায় পাওয়া গেছে এই উপাদান। গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। যমুনা নিউজকে গবেষকরা বলেছেন, পুরো দেশের মাটির অবস্থা নিয়ে বড় পরিসরে গবেষণার সময় এসেছে। শিল্প কারখানা অধ্যুষিত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর আর জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ অনেকটা কৃষি নির্ভর এলাকা।
এসব স্থান থেকে 9 ধরনের সবজির নমুনা নিয়ে গবেষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উদ্দেশ্য ছিল কোন ধরনের মাটিতে কি কি ভারী ধাতু এবং সেখানে উৎপাদিত ফসলে এর পরিমাণ কেমন সেটা জানা। গবেষণায় এসেছে শিল্প কারখানা যেখানে বেশি সেসব এলাকায় উৎপাদিত লাল শাক, বেগুন, আলু, টমেটো, পটল, শসা, বাঁধাকপি, ঢেঁড়স আর শিমের মধ্যে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম আর সীসার পরিমাণ উদ্বেগজনক। অন্যদিকে শিল্প অধ্যুষিত নয় এমন এলাকায় শাকসবজির মধ্যে ওইসব ধাতুর হার অনেক কম। আমরা শুধুমাত্র লাল শাক খাই না, যেটা আমাদের এস্টিমেটেড ক্যান্সার রিস্ককে আরও বাড়ায় দেবে। তো এই যে হেভি মেটালগুলো যেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পেয়েছি, তার মধ্যে যে আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এই 4টা হেভি মেটালই আমাদের আসলে মেজর কনসার্নের জন্য এই হেভি মেটালগুলোর যে পরিমাণগুলো আছে এই পরিমাণগুলো আর একটু লার্জ স্কেলে আসলে করা দরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে গবেষণাটি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। প্রশ্ন ছিল সবজিতে কিভাবে মিলছে ক্ষতিকর উপাদানগুলো। যে আর্সেনিকের কন্টামিনেশন বেশি হয় যখন আমরা এই যে ইরিগেশন ওয়াটার বেশি পরিমাণে উইথড্র করছি, সেটা যখন দিচ্ছি এই ইরিগেশন ওয়াটারের মধ্যে যদি আর্সেনিক থাকে তাহলে সেটা মাটিতে অ্যাড হয়, মাটিতে আর্সেনিকের পরিমাণ বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড যদি ক্যাডমিয়ামের কথা চিন্তা করি, ক্যাডমিয়ামের মেজর সোর্স আমরা বলি হচ্ছে আমাদের ক্যাডমিয়াম কন্টামিনেটেড ফার্টিলাইজার যদি হয়, স্পেশালি ফসফেটিক ফার্টিলাইজার। এরকম আমার ফার্টিলাইজার যেটা আমরা ইউজ করছি এটা যদি ক্লিন না হয়, এর মধ্যে যদি ক্যাডমিয়াম থাকে তাহলে আমাদের সয়েলের মধ্যে ওই ক্যাডমিয়ামটা অ্যাড হবে, ক্যাডমিয়াম কন্টামিনেটেড হতে পারে। গবেষকরা বলেন মাটি সংক্রমণের কারণে ওই ভারী ধাতু সবজি থেকে সরানোর উপায় থাকে না। ওয়ান্স ইট ইজ গেটিং ইনটু দ্য ফুড, এটা এমন কোনো প্রসেস নাই যেটার মাধ্যমে এটাকে ওইটার থেকে আলাদা করা যাবে। গবেষকরা বলছেন সময় থাকতে সাবধান না হলে অদূর ভবিষ্যতে দেশের মাটিতে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যাপক ঝুঁকিতে পড়বে। তার মধ্যে উনি সেটাকে ওয়াশ করছেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে এই কিশোর মারা যায়। স্বজনরা জানায় রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। 5 আগস্ট সকাল থেকে শহরের বড়গোলা এলাকায় আন্দোলন করছিল রাতুল। বিকেলে সদর থানার সামনে আন্দোলনরত অবস্থায় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাজধানীর নিউরোসায়েন্সে ভর্তি করা হয় তাকে। সোয়া 1 মাস পর প্রাণ হারায় রাতুল। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশ চলছে এবং এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই সমাবেশস্থলে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন আছেন। রিপন, সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত হলেন এবং তারেক রহমান কখন নাগাদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন একটু জানাবেন। বৃষ্টির সমাবেশ একটু আগেই মূলত শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি আছেন এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইমরান সালেহ পিঞ্চ রয়েছেন এবং এই বিভাগের বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যারা নেতা রয়েছেন তারা রয়েছেন। এই মুহূর্তে আসলে যারা বিভাগীয় নেতা রয়েছেন, জেলার যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। এখানকার এই নেতাদের বক্তব্যের পরই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন এমনটাই বলা হয়েছে। জনসংখ্যা যদি বলি যে প্রায় 10 বছর পর মূলত কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই এরকম একটি সমাবেশ কিশোরগঞ্জে হচ্ছে, এটাই বলছেন এখানকার বিএনপির নেতাকর্মীরা। তারা যেটা বলতে চাচ্ছেন গত 10 বছরে নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, সমাবেশ ঠিকমতো করতে দেওয়া হয়নি এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা শ্বাস নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিশোরগঞ্জের 13টি উপজেলা থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই মুহূর্তে এই যে পুরাতন স্টেডিয়াম আছে সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম যে দুপুর 12টার পর থেকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন যানবাহনে করে লোকজন এখানে কিশোরগঞ্জের দিকে আসছিলেন এবং তারপর শহরে গাড়ি রেখে তারা মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু মিছিল সহকারে মানুষ এই মাঠে প্রবেশ করছেন। সবাই আসলে উৎফুল্ল। তাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন, বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে
দিক নির্দেশনা দেবেন কিভাবে আগামী দিনের রাজনীতিতে এই নেতাকর্মীরা তাদের ভূমিকা রাখবে, সেই নির্দেশনা তারা পাবে। এই বিষয়গুলো নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং তারা যেটা বলছেন নেতাকর্মীরা যে দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার হয়েছেন, এই মুহূর্তে আসলে দেশে একটি রাজনৈতিক সরকার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে তারা প্রত্যাশা করছেন। এবং তারা যেটা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু তাদের দলের নেতা নির্দেশনা দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই কারণে তারাও সচেতন থাকবেন যাতে করে এই সরকার আর কোনোভাবেই ব্যর্থ না হয়, কোনো ষড়যন্ত্র যাতে না হয়। সব মিলিয়ে এই মুহূর্তে এখানকার যারা নেতা রয়েছেন, বিভাগীয় নেতা, তারা বক্তব্য দিচ্ছেন। একটু পরেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন। ইমরান সাহেব প্রিন্স এখন বক্তব্য রাখছেন, এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং তারপরই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্য রাখবেন বলে আমরা জেনেছি। এবং এই বক্তব্যের পরই তারেক রহমান তার যে বক্তব্য সেটি নেতাকর্মীদের উদ্দেশ্যে রাখবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ, বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি। জম্মু ছাত্র জনতার ডাকা ৩ পার্বত্য জেলার ৭২ ঘন্টার সড়ক নৌ অবরোধের আজ শেষ দিন। খাগড়াছড়ি জেলা শহরে হালকা যানবাহন চলছে, তবে এখনও দূরপাল্লার গণপরিবহন ছাড়ছে না এবং সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েছেন। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক না হয় ভোগান্তিতে মানুষ পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্নতায় দেখা দিয়েছে খাদ্য সংকট। রাঙামাটিতে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক শ্রমিকরা। সকাল থেকে সীমিত পরিসরে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। বান্দরবানেও চলছে এই অবরোধ, তবে স্বাভাবিক আছে যান চলাচল। দূরপাল্লার বাসও ছেড়ে গেছে, শুধুমাত্র বান্দরবান আর রাঙামাটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হলেও বিভিন্ন স্পটে যেতে পারছেন পর্যটকরা। সকাল থেকে যাবে সম্ভাবনা আছে যদি অবরোধ না থাকে। এটা রাতের 12টা পর্যন্ত সম্ভবত শেষ হওয়ার সম্ভাবনা আর কি। টুরিস্টরা অনেক কষ্টে আছে এখানে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিবেশী দেশসহ অনেকে ষড়যন্ত্র করছে। বিগত সরকারের কেউ কেউ সেই ষড়যন্ত্রে উস্কানি দিচ্ছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা। বাঙালিদের উপরে হামলা, নির্যাতন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি করা হয়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ঘিরে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তারা। আর মানববন্ধনে যোগ দিয়ে পার্বত্য অঞ্চলের বাঙালিরা বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শান্তি চুক্তির পরও কেন ইউপিডিএফ জিএসএস সশস্ত্র হামলা চালাচ্ছে সেই প্রশ্ন তারা রাখেন। দাবি করেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে। শান্তিপূর্ণভাবে পাহাড়ের সকলকে বসবাসের আহ্বান জানান তারা। তৈরি করে পার্বত্য অঞ্চল থেকে যত অবৈধ অস্ত্র আছে সব অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারায় পার্বত্য চট্টগ্রামের দিঘিনালায় সেই মামুনকে হত্যা করা হয়। সুতরাং এই আদিবাসী চক্রান্ত বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। পাহাড়ের সন্ত্রাসের মধ্য দিয়ে আবারও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে ফ্যাসিবাদীরা, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি অবিলম্বে শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত স্বৈরাচারের দোসরদের হস্তান্তরের দাবি জানান। একই সাথে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ চুরি করেছে, কালো টাকা আর অবৈধ অস্ত্রের জোরে আবারও তারা সংঘবদ্ধ হবার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে। বেসরকারি খাতের 9টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকায় ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক,
এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে, যেখানে গ্রান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত আবেদনই করেনি। নটরডেম কলেজের অফিস সহকারী লিফিকা গোমেজ হত্যা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল সূত্রপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সংস্থাটি জানিয়েছে, চুরিতে বাধা দেয়া লিফিকাকে হত্যা করে আসামিরা। গত 10 সেপ্টেম্বর অফিস শেষ করে বাসায় গিয়ে আর কাজে যোগ দেয়নি লিফিকা গোমেজ। পরে সূত্রাপুরের ভাড়া বাসায় গিয়ে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় বাসা থেকে তাকে উদ্ধার করে। হত্যা মামলার পর পিবিআই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে জানতে পারে প্রতিবেশী জুয়েল রানা ও সহযোগী নজরুল ইসলাম লিফিকাকে হত্যা করে। পিবিআই আরও জানিয়েছে, পাশের বাসার ছাদ দিয়ে রশি বেয়ে প্রথমে ভেন্টিলেটর ভেঙে লিফিকার বাসায় প্রবেশ করে জুয়েল, পরে বন্ধু নজরুলকে ডেকে আনে। এই ছিল যমুনা নিউজের আয়োজনে।